আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে আজকে একটি নতুন ঘটনা আমি আপনাদের কাছে আপলোড করার চেষ্টা করব। কারণ আপনারা হয়তোবা জানেন আমি পুরাতন অডিয়েন্স দেই, আর পুরাতন অডিয়েন্স দিতেই আমি খুব ভালোবাসি। তবে আজকের অডিয়েন্সটা একদম নতুন, আর এই অডিয়েন্সটা বেশি দিনের পুরাতন না। প্রায় ৩-৪ দিন হবে এই অডিয়েন্সটা আমার কাছে আসছে। তো আমি আজকে আপনাদের কাছে এই ২-৩ দিনের এই অডিয়েন্সটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ২০২৬ সালের এই ঘটনাটি আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা হয়তোবা অবগত আছেন যে আমি যেসব ধরনের ঘটনাগুলি তুলে ধরি সবসময় মূলত পুরাতন ঘটনা। তো আমার প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই প্রবাসী ভাইরা আমার পাশে না থাকলে আমি আজকের বাদশা ভাই হয়ে উঠতে পারতাম না। তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের কাছে মূলত তুলে ধরার চেষ্টা করতেছি, সেই ঘটনাটি ঘটেছিল ভুরভুরি। এটা হয়তোবা হবিগঞ্জের ভিতরেও হয়তোবা পড়তে পারে, আবার কিশোরগঞ্জের ভিতরেও পড়তে পারে। কারণ আমার জায়গাটার নাম সঠিক না, কারণ উনি আমাকে সঠিকভাবে লিখে পাঠায় নাই বলে আমি সঠিকভাবে। তো এই ছিল এই ঘটনাটি মূলত কারণবশত। আর এই ঘটনাটি খুবই সুন্দর একটি ঘটনা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। তো এই ঘটনাটি আমি আজকে আপনাদের কাছে উদ্ঘাটন করবো। তবে আশা করবো যদি ভুল বেয়াদবি করে থাকে তো আপনারা অবশ্যই সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটা কথা আপনাদের কাছে আমি বলে দেওয়া ভালো যে আমি ঘটনা হয়তো বা আপনাদের মতন এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। আর তার চেয়ে বড় কথা, আমি কোনো সময় বই টই পড়ে ঘটনা বলি না। আমি যেসব ঘটনা আসে সম্পূর্ণ ঘটনা আমার নিজ থেকে আসে, আর এমনকি কেউ ঘটনা পাঠালে আমি সেই সব ঘটনা আপনাদের কাছে উদ্ঘাটন করতে হবে। ভুরভুরা গ্রামের এই ঘটনাটি খুবই একটি মর্মান্তিক একটি ঘটনা, আর এই ঘটনাটি খুবই কষ্টদায়ক একটি ঘটনা। আর এই ঘটনাটির ভিতরে এত পরিমাণ একটি কষ্ট লুকাচাপা ছিল যে বলার বাহিরে। আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে ঘটনাটি না শুনে। তো আগা থেকে গোড়া পর্যন্ত আপনারা ঘটনাটি শোনার চেষ্টা করবেন। আর একটা জিনিস চিন্তা করবেন যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ঘটনাগুলো তুলে ধরি, এমনকি ঘটনা বানাই। তা আমার খুবই কষ্ট লাগে ঘটনা বানাতে গেলে, আর তার কষ্ট লাগে ঘটনা বানাতে গেলে। তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আর আপনারা শুনেন বলে আমি কষ্ট করে আপনাদের জন্য ঘটনাগুলি তুলে ধরি, এমনকি ঘটনাগুলি আপনাদের কাছে বলতে পারি। তো সেসব কথা আমি আপনাদের কাছে বলবো না, আমি সরাসরি ঘটনার ভিতর চলে যাবো। তো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা সবাই মিলে প্রবাসীদের জন্য দোয়া করবেন, এমনকি আমাদের বাংলার মাটি যেন সুরক্ষিত থাকে সেই চিন্তা ভাবনা করবেন। তবে আমি রাজনীতি করতে ভালোবাসি না, এমনকি রাজনীতির ভিতরে আমি ঢুকতেও চাই না। তার চেয়ে বড় কথা, আবার উপরে বলে ছাড়তেও চাই না, এটাও একটি ফ্যাক্টর। আর তাছাড়া আপনাদের কাছে যেসব ঘটনা আমি এতদিন যাবৎ তুলে ধরছি, এমনকি দীর্ঘ 17 বছর ধরে আমি ঘটনা বলতেছি। প্রায় 2017 সাল থেকে আমি ঘটনাগুলি বলতেছি। তো প্রায় 8-9 বছর হয়ে গেছে ঘটনা আপনাদের কাছে আমি তুলতেছি, এমনকি আপনাদের কাছে বলতেছি। আর তার চেয়ে বড় কথা, আমি যে বাদশা ভাইটা আমি নিজে পরিচিত না, কারণ আপনারা আমাকে এই নামটা দিয়েছেন, আর এই নামটার অর্থটা আপনারা আমাকে বুঝিয়ে দিয়েছেন। কারণ একটা নামের অর্থ থাকে অনেক বড়, আর তার মাহাত্ম্য থাকে তার চেয়ে বড়। তো আপনারা দীর্ঘদিন যাবৎ আমার পাশে ছিলেন, এমনকি আমার ঘটনা শুনতেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ। আর তার চেয়ে বড় কথা, আপনাদের কাছে আমি বলে রাখা ভালো যে যেসব ভাই বোনদেরা আপনারা ঘটনাগুলো শুনেন তা আপনারা শেয়ার দিয়ে দিবেন, আর সবাই মিলেমিশে দেখার চেষ্টা করবেন। আর তার চেয়ে বড় কথা, আমি ঘটনা আপনাদের কাছে তুলতেছি কারণ এটি একদম নতুন একটি ঘটনা। ৩-৪ দিন হয়েছে ঘটনাটি ঘটেছিল। আর এটা ২০২৬ সালে ঘটে যাওয়া ওই মর্মান্তিক ঘটনাটি। আসলে এই ঘটনাটি আমার নিজ চোখে যদি আমি গিয়ে না দেখতাম তা হয়তো বা বুঝতে পারতাম না। আর এই ঘটনাটি আমি যদি পর্যবেক্ষণ না করতাম তা হয়তো বা আমি আরোই বুঝতে পারতাম না। তবে ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হল গিয়ে আপনার মোতালিব ভাই। তো মোতালিব ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, আর এই ঘটনাটা একদম রিয়েল আর একদম আপনাদের সত্য ঘটনা আপনাদের কাছে আমি উদ্ঘাটন করতেছি। তবে মোতালিব ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ মোতালিব ভাই হয়তো বা বেঁচে ফিরে আসতে পারলো, হয়তো বা কেউ ফিরে আসতে পারে না এইসব জায়গা থেকে। মোতালিব ভাই ফিরে আসতে পারলো, অনেকে হয়তো বা এইসব জায়গা থেকে ফিরে আসতে পারে না। তো তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর তাছাড়াও আমি এই ঘটনাটি আপনাদের কাছে তুলতেছি কারণ হলো গিয়ে ঘটনাটি আমার কাছে খুব কষ্ট লাগলো। আর এই ঘটনাটি শুনতে পেরে আমার হৃদয়টাও কেঁদে উঠলো। জানি না আপনাদের কীরকম লাগবে এই ঘটনাটি শুনে। তো যাদের হাড় দুর্বল আছে, যাদের হৃৎপিণ্ড দুর্বল, তারা অবশ্যই ঘটনাটি শুনবেন না। আর যাদের হাড় শক্তপোক্ত মানে হৃৎপিণ্ড শক্তপোক্ত আছে আপনারা শুনবেন। তবে যাদের হাড়
শক্তপোক্ত আছে আপনারা শুধু এই ঘটনাটি শুনবেন, আর যাদের হৃৎপিণ্ড নরমাল টাইপের তা আপনারা শোনার চেষ্টাও করবেন না, কারণ এটি খুবই তো তাদের জন্য আর কি এই ঘটনাটি আমি আপনাদের জন্য আর কি পাঠাচ্ছি। তো আমি জানি যে আমার একটি ঘটনা গেলে 40-42 হাজার ভিউজ আসে মার্কেট থেকে, তো আমি সে আশা করি ঘটনাটি ছাড়বো। তবে সর্বোচ্চ ঘটনাটি আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে, আর তার চেয়ে বড় কথা এই ঘটনাটি আমার মর্মান্তিক লেগেছে, কারণ এই ঘটনাটি আমাকে হৃদয় বিতরক একটি জিনিস মনে করিয়ে দিয়েছে। আর এই ঘটনাটি শুনে আর এমনকি এই ঘটনাটি সাক্ষী হতে পেরে আমারও খুব কষ্ট লেগেছে। তবে এই ঘটনাটি আজকে আপনাদের কাছে পাঠাচ্ছি, জানি না আপনাদের কিরকম লাগবে। জানি না আপনাদের কিরকম লাগবে এই ঘটনাটি, তবে আমার কাছে এটি খুবই কষ্ট লাগছে, আর এটা খুবই একটি ভয়ঙ্কর একটি ঘটনা, একদম গা ঝমঝম করার বিষয় এই ঘটনাটি। আর এই ঘটনাটি আমি আপনাদের কাছে এই জন্যই বলতেছি, কারণ আমি জানি যে আপনারা এই ঘটনাটি শুনলে আমাকে আবার পরবর্তীতে বলবেন যে এরকম ঘটনা চাই। তবে এইসব ঘটনা শুধু আপনাদের কাছ থেকে আসতে পারে, যদি আপনারা কমেন্টে পাঠিয়ে দেন, এমনকি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনাগুলো আমার কাছে পাঠিয়ে দেন, তাহলে হয়তো বা আমি পরবর্তীতে আপনাদের ঘটনাটি তুলে ধরতে আমি সক্ষমতা লাভ করব। তবে এই ঘটনাটি যিনি পাঠাইছে আইব আলী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আইব আলী ভাই এত কষ্ট করে এই ঘটনাটি পাঠিয়েছে, তো তার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। আর তার চেয়েও বড় কথা, আমি বাসায় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এটাই দুনিয়ার রীতি আর এটাই দুনিয়ার রেওয়াজ। তো আমি সরাসরি ঘটনার ভিতরে ঢুকে যাব, তবে আপনারা সবাই আশেপাশে যারা আছেন সবাই ঢুকে যান, আমার ঘটনা শোনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। তো ঘটনাটি 4-5 দিন আগে আপনার ঘটেছিল, আপনার আইব আলী ভাই গিয়েছিল আপনার ওনার শ্বশুর বাড়িতে। তো ওনার শ্বশুর বাড়িটা আপনার ওনার গ্রাম থেকে অনেকটা দূরে, তো এতটা রাস্তা ওনাদের হেঁটে যেতে হয়। তো ওনার বাড়ি তো কামালপুর, আর ওনার শ্বশুর বাড়িটা হচ্ছে গিয়ে বুরবুরা, তো দীর্ঘমেয়াদী একটা জায়গা। তো প্রায় আপনার কি বলবো যে 1-1.5 কিলোমিটার রাস্তা দূরত্ব। তো এতটা দূরত্ব রাস্তাটা ওনাদের হেঁটে হেঁটে পার হতে হয়, কারণ একটা বড় একটা বন পরে একটা নদী পরে তারপরে যেতে হয়। তো আবার দিনে যাওন যায় হেঁটে হেঁটে। তো উনি ওনার শ্বশুর বাড়ি যেতেছিল, ওনাদের বাড়ি থেকে আপনার মিষ্টি আলু এমনকি কিছু বাদাম, এই যেমন ধরেন গাছের ফসল আসে ইত্যাদি নিয়ে উনি যাচ্ছিল ওনার শ্বশুর বাড়িতে। তো বাদ বাকিটা আপনার নিজেরাই বুঝে নিন। তো এসব কিছু নিয়ে ওনার শ্বশুর বাড়িতে উনি যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তো ওনার আশা ছিল না যে ওনার সাথে এই ঘটনাটি ঘটবে। তো উনি যখন ওনার শ্বশুর বাড়ির জন্য যখন রওনা হয়েছিল ওনার বাড়ি থেকে, তো উনি সকালে পথ দিচ্ছিল, কিন্তু উনি সকালে পথ দিলে কি হইব, উনি যেতে যেতে প্রায় রাত 9টা নাগাদ হয়ে গেছিল। উনি ওনার শ্বশুর বাড়ি যেতে যেতে, তো উনি ওনার শ্বশুর বাড়ি যাওয়ার আগে একটি শ্মশান পরে, আমি আপনাদেরকে বলে দেওয়া ভালো যে একটি শ্মশান পরে, আর সেই শ্মশানের পাশে একটা বড় পুরাতন 1-1.5 বছরের পুরাতন একটি আপনার ইজল গাছ পড়ে। তো ইজল গাছটা খুব বেশি পুরাতন হওয়ার কারণে ইজল গাছের গোড়াতে কোনো লোকজন জানা। তো মুখে মুখে শোনা যে সেই ইজল গাছের গোড়ায় নাকি কোনো এক সময় নাকি সাপ বসবাস করত, নাগনাগিনী বসবাস করতো। তো এই কথাটা আমি মুখ থেকে শুনছিলাম, তো আমি কখনো নিজ চোখে দেখিনি সেই গাছের গোড়ায় গিয়া আসলে নাগনাগিনী বসবাস করে কিনা। তবে লোকের মুখ থেকে শুনছি যে এর ভিতরে নাগনাগিনী বসবাস করে। আমি কখনো গিয়া দেখিনি যে এর ভিতরে নাগনাগিনী বসবাস করে কিনা, এটা সত্যই কিনা, আমি শুধু লোকের মুখ থেকে শুনছি। তো ওই আইব আলী ভাই সেদিকে যেতেছিল, তো উনি যেতে যেতে উনি যেহেতু প্রস্রাবে ধরছে, তো উনি কী করছে ওই গাছের গোড়ার ধারে উনি প্রস্রাব করে দিচ্ছে, কারণ ওনার খুব বেশি প্রস্রাবে ধরছিল বলে উনি গাছের গোড়ার ধারে বসে প্রস্রাব করে দিয়ে উনি চলে গেল। তো উনি যেহেতু চলে গিয়েছিল, তখন ওনার শ্বশুর বাড়িটা এই শ্মশানের ইজল গাছ থেকে আরও অনেকটা দূরে। তো এখান থেকে ইজল গাছের এই গোড়ার থেকে ওনার পাশে সেই নাগনাগিনী গেল রাত্রের বেলা স্বপ্নে দেখাচ্ছিল যে তুমি এই কাজটা ঠিক করোনি, তুমি আমার উপরে কেন প্রস্রাব করতে গেলা, কারণ আমরা এখানে বসবাস করি। তখন এই কথাটা শুনে উনি বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। কে তোমরা জানো না যে আমরা এখানে বসবাস করি? না আমি তো জানি না, আমি এই এলাকায় বেড়াতে আসছিলাম। তো এইসব কথা কাটাকাটির ভিতরে তখন সাপটা বলল যে তুমি এই কাজটা করাটা উচিত না, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তুমি অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ ভুগবা।
যখন এই অভিশাপটা সেই সাপটা দিয়ে যেতেই সেই রাতেই ওনার গায়ে এত পরিমাণ জ্বর আসে যে বলার বাহিরে, যে যত ডাক্তারে ওনাকে চিকিৎসা করুক না কেন উনি কোনো সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখতেছিল না। উনি এত পরিমাণ উনি অসুস্থ হয়ে গেল। তো ডাক্তার কবিরাজে অনেক ধরনের ডাক্তারের ওষুধ পানি দিচ্ছে, কিন্তু উনি কিছুতেই সুস্থ হচ্ছিল না। তো কবিরাজের কাছ থেকে ওষুধ আনার পরও কবিরাজও ওষুধ দিল, তারপরও সুস্থ হচ্ছে না। তো এমনকি আপনার দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাক্তার কবিরাজ এসে ওনাকে চিকিৎসা করাচ্ছে, কোনো উনি সুস্থ হচ্ছে না। তো সুস্থ হচ্ছে না বলে আপনাদের কাছে ঘটনাটি পাঠানো, কারণ আপনাদের কাছে তো এই ব্যাখ্যাটা যদি থাকে তাহলে হয়তো বা আমি পরবর্তীতে ঘটনাটি সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তো উনি এত পরিমাণ অসুস্থ হয়ে গেল যে বলার বাহিরে। তো উনি যত ওষুধ বুড়ি খাচ্ছিল কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হচ্ছিল না। তো উনি যেন দিনার দিন আরও অসুস্থ হয়ে পড়ছিল। তো সেই সাপটা স্বপ্নে দেখাচ্ছিল যে তুমি সুস্থ হতে পারো যদি তুমি আমাদের কাছে নিয়ে তুমি মিষ্টি নিয়ে রেখে আসো। তো উনি যতবারই মিষ্টি নিয়ে যেতে যায় ততবারই উনি অসুস্থ হয়ে পড়ে থাকে, বিছানায় কখনো উনি উঠতে পারে না। তো উনি গতকালকের আগের কালকে আবার উনি সেই ইজল গাছের তলে আসছিল, উনি সেই প্রসাদটা দিবে বলে, কিন্তু উনি সেই ইজল গাছের গোড়াত আসছে ঠিক প্রসাদ দেওয়ার জন্য, কিন্তু উনি দিতে পারছে না। তার আগেই সেখানে ওনার মরণ জীবন অবস্থা হয়ে গেছিল। তো আশেপাশে লোকজন ছিল, ভাগ্য ভালো ছিল যে কিছু লোকজন কৃষি কাজ করতেছে। তো সেই সব লোকজন দেখে ওনাকে ধরে বেঁধে কোনো রকমভাবে ওনাকে বাড়ি নিয়ে গেল। তো সেসব লোকজন দেখে ওনাকে ধরে তাড়াতাড়ি করে আবার ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার পরে উনি সেখানে এখনও অসুস্থ অবস্থায় আছে। কিন্তু ওনার সাথে যেসব ঘটনাগুলি যেন ঘটছে উনি আসলে খুব বেশি ভয় পেয়ে গেল। ভয়ের কারণে হয়তো বা এই ঘটনাটি ঘটছিল। তো এখন উনি অসুস্থ অবস্থায় উনি বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছে। তবে অনেক ডাক্তার কবিরাজে ওনাকে ওষুধ পানি দিচ্ছে, কোনো কিছুই কাজ হচ্ছে না। তো ওনার সাথে এসব কাহিনীগুলো নিয়ে ঘটতেছিল। তো উনি আবার কালকেও আবার উনি আসছিল সেই গাছের গোড়ায় সেই প্রসাদটা দিয়ে ক্ষমা চাবে বলে, কিন্তু কিছুতে কিছু কাজ হচ্ছে না, কারণ সেটা যেন ওনাদেরকে ছেড়ে যাবে না বলে যেন সেই সাপটা যেন ওনাকে যেন ধ্বংস করার জন্য যেন উঠে পড়ে রেখেছে। আর সে সাপটা অভিশাপে দিয়ে দিয়েছে যে তোর বংশ নির্বংশ হবে। তো তারপর থেকেই উনি সত্যি অসুস্থ অবস্থায় উনি বিছানা শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। আর উনি অনেক চেষ্টা করতেছে সেখান থেকে বাঁচার জন্য, কিন্তু কিছুতে উনি সেখান থেকে বেঁচে যে ফিরবে সেই আশাটা ওনার খুবই কম, আর সেই আশাটা নেই বললেই চলে। তো এইসব ঘটনাগুলি যখন ওনার সাথে ঘটতেছিল তো উনি কি করবে না করবে উনি কোনো কিছুই ভেবে পাচ্ছিল। এখন পর্যন্ত ওনাকে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো কবিরাজ কোনো ডাক্তারে ওনাকে কোনো ওষুধের মাধ্যমে ওনাকে সুস্থ করতে পারতেছে না। এদিক দিয়ে উনি পারতেছে না সেখানে নিয়ে উনি ভোগটাও দিয়ে রাখতে, কারণ এরকমই উনি একটা অবস্থানের ভিতরে পড়ে গেছে যে উনি পুরো একটা দুর্পাকের ভিতরে। আর উনি যখন এই ঘটনাটির ভিতরে উনি যখন বসে প্রস্রাব করতেছিল তখনই নাকি ওনার গায়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসতেছিল। আর তখনকার নাকি ওনার গায়ে যেন একটা ভিজারা মেরে উঠলো, আর ওনার সমস্তটা শরীর বেলে ওনার ঝিমঝিম করে উঠলো। তো উনি বুঝতে ছিল না আসলে উনি একটু সহজ সরল মানুষ, একটু বোকা টাইপের মানুষ। তো উনি বুঝতে পারতেছিলেন যে উনি সেখানে প্রস্রাব করার সাথে সাথে কেন ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল, কারণ উনি ভাবছিল হয়তো বা সাধারণ কোনো বিষয় হবে। তো এটা এত দূর পর্যন্ত ওনার সাথে ঘটে গেল যে বলার বাহিরে। তো উনি খুবই কষ্ট করে খুব বেশি কষ্ট করে উনি এখনও পর্যন্ত উনি বেঁচে আছে ঠিকই, কিন্তু মরার মতন উনি বেঁচে আছে। তো উনি অনেক ওষুধ পানি খাওয়াচ্ছে, কোনো অনেক ডাক্তারের ওষুধ দিচ্ছে, অনেক কবিরাজের ওষুধ দিচ্ছে, তবে কোনো কিছুতে যেন কিছুই কাজ হচ্ছিল না। আর কিছুতে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আর উনি এত পরিমাণ ওষুধ পানি খাচ্ছে যে বলার বাহিরে, যে উনি সুস্থ হওয়ার কোনো লক্ষণই আমি দেখতেছি না। তো এইভাবে একটা মানুষ আর কতদিন বিছানার ভিতরে পড়ে ঘুমড়াবে আমি বুঝতে পারতেছি না। যদি দেশে ও বিদেশে কিংবা আমাদের বাংলাদেশের ভিতরে কোনো ভালো কবিরাজ থাকেন তো অবশ্যই আপনারা আসতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যাতে এই লোকটাকে বাঁচানো যায়, কারণ এই লোকটা অনেক পরিমাণ কষ্টতে আছে। আর
এই লোকটা অনেক কষ্টতে আছে, আর এই লোকটা অনেকটা অসুস্থ অবস্থায় এই লোকটা পড়ে আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা এসে ওনাকে সুস্থ করে দেন, কারণ উনি একজন মানুষের জীবন বাঁচাতে হয়তো বা অনেকটা লাভ আছে, আর একজন মানুষের জীবন নিতে কোনো ব্যাপার না। তো আপনারা যদি এরকম কোনো কবিরাজ আপনাদের কাছে থাকে তা তো অবশ্যই আপনারা কবিরাজ পাঠাইতে পারেন, যাতে কবিরাজের ওষুধ খেয়ে ভালো হতে পারে। কারণ উনি বিভিন্ন কবিরাজ দেখাইছে, কিন্তু এখন পর্যন্ত উনি শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। এখন পোলা পানির একটু যাওটাও মুখে তুলিয়া দিলে উনি খেতে পারে না। তো উনি নিজের হাতে কিছুই খাওয়ার মতন অবস্থানও নাই। তো এইভাবে ওনার সাথে আইব ভাইয়ের সাথে এই ঘটনাগুলি ঘটতেছিল। তো আইব ভাই কী করবে কিছুই ভেবে পারতেছিল না। তো উনি ৩-৪ দিন আগে উনি এসে আমাকে বলে গেল যে আমি যাতে একটা কবিরাজের খোঁজ করি। কারণ উনারা হয়তোবা জানে যে আমি অনলাইনে আপনাদের কাছে অডিয়েন্স পাঠাই, আমি অনেকেরই সমস্যার সমাধান করার চেষ্টা করি, হয়তোবা সেক্ষেত্রে উনি ভুলে গেছেন। তো আপনাদের কাছে এরকম কোনো কবিরাজ থাকলে আপনারা অবশ্যই পাঠিয়ে দিতে পারেন, যাতে ওনার স্বামী যাতে সুস্থ হয়ে যায়। কারণ ৩-৪টা ছেলে-মেয়ে ওনার আছে। তো উনি অনেক পরিশ্রমের ভিতর দিয়ে উনি যাচ্ছে। তো তার চেয়েও বড় কথা যে উনি এই ঘটনাটির ভিতরে পড়ার পর থেকে উনি এখন পর্যন্ত কিছুই মুখে দিতে পারে না। একটু যাও কিংবা একটু পানি কেউ তুলে দিলে উনি খেতে পারে না। তো উনি খেতেই পারে না কোনো কিছু। তো উনার সাথে এসব ঘটনাটি আসলে ঘটাটা উচিত না, কারণ উনারা যেহেতু একজন গরিব মানুষ, উনার একজন কৃষক মানুষ, দৈনিক আনিক দৈনিক খায়। তো এরকম ব্যক্তিদের সাথে এই ঘটনাটি আসলে উচিত ছিল না বলে আমি মনে করি। তা আমি আবার কালকের দিন আগে আমি গিয়েছিলাম সেই ইদল গাছের গোড়ায় গিয়ে সাপের সাথে কথা বলার জন্য অনেকক্ষণ চেষ্টা করলাম। অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না, কারণ সেই সাপটা আর গর্ত থেকে বাইর হয়নি। আর আসল কথা কি, সেই সাপটাকে কেউ মারার মতন ক্ষমতা নেই। অনেক ওঝা কবিরাজ আসছে, কিন্তু কেউ কিছু করতে পারে না, কারণ এটা দীর্ঘদিনের একটি পুরাতন একটি নাগ-নাগিনী এখানে বসবাস করতেছে। আর এটাকে এখান থেকে আনার মতনও কোনো ক্ষমতা আমার নেই। তো জানি না যে আপনাদের কাছে এই ঘটনাটি কতটুকু মান্যতা পাবে। তবে এই ঘটনাটি একটি জিনিস শিখিয়ে দিয়ে গেছে যে আমরা না জানি না অনেক সময় অনেক ধরনের বিপদ আমাদের কাঁধে বয়ে আমাদের ঘরে নিয়ে আসি। তো সেসব বিপদ থেকে যাতে আমরা রক্ষা পাই। তো আমরা অনেকে আছে, এখনও আমি দেখছি অধিকাংশ পুরুষ লোকই আছে প্রস্রাব করে দিয়ে উনি যেখানে মন চায় সেখানে, আপনার রাস্তা হোক কিংবা কোনো গাছের গোড়াতে হোক, ওনারা প্রস্রাব করে। আসলে এটি করা ঠিক না। আপনারা প্রস্রাব করলে একটু ভালো জায়গা দেখে আপনারা প্রস্রাব করেন, যাতে গাছের গোড়া-মোড়াত প্রস্রাব না করে। কারণ আমি এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, কারণ আমাদের যেরকম একটা প্রাণ আছে, গাছের একটা প্রাণ আছে। গাছের যে অক্সিজেনটা ছাড়ে সেটা দিয়ে আমরা বাঁচি, এবং আমরা বাসস্থানে আমরা জীবন নির্বাহ করি। তো আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে আপনারা এসব কাজ করবেন না, আর এসব কাজের থেকে আপনারা একটু বিরত থাকবেন, আর একটু দূরত্ব বজায় রাখবেন আর কি। তো আমার কথার ভাষা ভুল ত্রুটি হয়তো অবশ্যই আপনারা সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনাটি এতটুক পর্যন্তই আপনাদের কাছে দেওয়ার ছিল। তো তার জন্য আমি এতটুক পর্যন্ত আপনাদের কাছে এই ঘটনাটি পাঠাচ্ছি। আর আমার প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা ওই ঘটনাটি শুনবেন, এমনকি বাংলাদেশের ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ঘটনাটি শুনবেন। আর যদি আমার ঘটনাটি ভালো লাগে তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য এরকম কোনো ঘটনা আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আর তার চেয়ে বড় কথা, হয়তোবা মানুষ কুলে জন্ম নিয়েছে, একদিন মরতে হবে। কারণ কুল্লে নাফসে যায়কাতুল মাউত, কারণ মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। এটা আপনি হোক বা আমি হোক, এটা সবাই গ্রহণ করতে হবে। তো বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় বলতে বিদায় নেই, আপনারা পরবর্তী ঘটনা দেখার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, এমনকি ঘটনাটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের দোয়ার, আপনাদের ভালোবাসা নিয়ে আজকের এই ঘটনা নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। ঘটনাটি পাঠিয়েছে ময়মনসিংহ থেকে এক ভাইয়ের নাম হলো শাকিল ভাই। তো সবাই শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আশা করবো যাতে শাকিল ভাইয়ের এই ঘটনাটি আপনাদের ভালোই লাগবে। তবে দেশে প্রবাস থেকে যারা আমার ঘটনা শুনছে, তো প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওনারা পাশে ছিল বলে আমি এত দূর আসতে পারছি, আর ওনাদের জন্য এত সুন্দর সুন্দর ঘটনা বলতে পার। তার চেয়েও বড় কথা, শাকিল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেহেতু এটা ঈদের তৃতীয় দিন। আর তার চেয়েও
একটি কথা আপনাদেরকে মজাদার একটি কথা বলে যায় যে এই ঘটনাটি ঘটেছিল 2002 সালে, আর এখন 2026 সালে। আর এই ঘটনাটি শুনে আমার গায়ের নোম দাঁড়িয়ে গেছে। আর তার চেয়েও বেশি কষ্টকর হলো এই ঘটনাটি যে মানে যেটা প্রাইস যেটা ইন্টেনশনের, সেটা আমি আপনাদের কাছে বলার চেষ্টা সেই সব বলতে বলতে আপনাদের কাছে হয়তো অনেকটা সময় আমি লস করে নিচ্ছি। তা আমি চেষ্টা করবো যে আপনাদেরকে পোষায় পাশায় সুন্দরভাবে ঘটনাটি গুছিয়ে গাছিয়ে বলার জন্য, আর আপনারাও আমার পাশে থাকবেন। তো আরেকটা কথা আপনাদের কাছে আমি বলে দিই যে এতদিন পর্যন্ত আমি আপনাদের সাথে ঘটনা বলতেছি, এত পরিমাণ ঘটনা বলেছি যে বলার বাহিরে। তো সেই সব ঘটনার কাছে এটা আমার কাছে খুবই স্পেশাল লাগলো, কারণ এই ঘটনাটি শাকিল ভাই খুব সুন্দর করে লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। আর তার চেয়ে বড় কথা যে আমি ঘটনা সবসময় বললো, তো তার মাধ্যমে এই ঘটনাটি থেকে আমার কাছে বেস্ট একটি ঘটনা বলে আমার মনে হলো। আর আপনারা হয়তো বা জানেন যে যত ঘটনা আমি বলি, যত কিছু আমি বলতে থাকি, সেসব ঘটনাগুলি আপনারা শুনেন বলে আমি সার্থক হই, আর আপনারা শুনেন বলে আমি অনেক কৃতজ্ঞ। আর তাছাড়া আমার প্রবাসী ভাইদের জন্য আপনারা সবাই মিলেমিশে দোয়া করবেন। আর একটি কথা আপনারা হয়তো বা ভুলে গেছেন যে ঘটনা মূল সূত্রপাত শুরু হয়েছিল যখন 2002-এ, আর এখন 2026। তো সেসমকাল থেকে এখন পর্যন্ত এই ঘটনাটি যা প্রায়োরিটি আছে, আমি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে যেসব ঘটনা আমি বলি, অধিকাংশ ঘটনা আমি সত্য ঘটনাগুলি আমি আপনাদের কাছে উদ্ঘাটন করি। আল্লাহর দোহাই দিলাম আপনারা সবাই দেখার চেষ্টা করবেন। অনেকেই হয়তো বা এইসব ঘটনা সাপোর্ট করে না, অনেকেই হয়তো বা সত্য ঘটনা শুনতে চায় না। তো আমি সেসব মানুষকে বলবো যে আমি সবসময় আপনাদের কাছে সত্য ঘটনা তুলে আসছি, সামনের দিকেও সত্য ঘটনা আমি আপনাদের কাছে তুলতে থাকবো, আর আপনারা আমার ঘটনাগুলি শোনার চেষ্টা করবেন, এতটুকু আমি বলবো। আর তাছাড়াও এইসব ঘটনাগুলি আমি বলে আমি খুব খুশি হই, আর আপনাদের কাছে দৈনন্দিন জীবনের সমস্ত কিছু শেয়ার করি। তো তার মধ্যে এই ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না ঘটনাটি কীরকম হয়েছে না হয়েছে, আর আপনাদের কাছে কীরকম লাগবে বা না লাগবে এই ঘটনাটি। তো আমি চাইবো যে আমার কাছে এই ঘটনাটি খুবই স্পেশাল, আপনাদের কাছেও যাতে এই ঘটনাটি স্পেশাল হয়ে ওঠে। আর আপনাদের জন্য তো সব ঘটনাগুলি বলি। আর দুঃখিত যে আমি বারবার এক কথা বলতেছি, কারণ আশেপাশে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, তো তার জন্য আপনাদের কাছে আমি বারবার হয়তো বা স্টপ করে করে ঘটনাটি বলতে হচ্ছে। কারণ যেহেতু ঈদের দ্বিতীয় দিন অনেক মানুষই ঘুরতে আসছে, আর আমিও অনেক জায়গায় ঘুরতে আসছি, আর যেখানে আমি ঘটনাটি বলতেছি সেখানে অনেক মানুষজন খেলাধুলা করতেছে। তার জন্য যদি একটু মানুষের আওয়াজটা আসে, তো আপনারা অবশ্যই সবাই মিলেমিশে নেবেন। আর অবশ্যই ঘটনাটি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আওয়াজটা উঠে আপনারা সবাই মানানসই করে নেবেন। তো তাছাড়া বড় কথা, আপনাদের কাছে এসব ঘটনা বলে আমি খুব খুশি থাকি, আর আপনাদের জন্য ভালোবাসা পাই বলে আমি অনেক কিছু করতে পারি। আর একটি কথা আপনাদের কাছে আমি বলে দিই মন থেকে, যে আপনারা আমার আশেপাশে থাকুন, আর আপনারা আমাকে ভালোবাসার চেষ্টা করুন। আর অনেকের কাছে হয়তো বা আমি ঘটনাটি খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলতে পারতেছি না, তো আপনারা সবাই বুঝে নেবেন নিজের থেকে। আর একটা কথা, আমার শরীরটা এখন অসুস্থর দিকে, আমি ঘটনাটি জানি না কতটুকু আপনাদের কাছে বলতে পারবো আর কতটুকু আপনাদের কাছে দিতে পারবো। তো যতটুকু আমি পারবো ঠিক ততটুকুর ভিতরে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঘটনাটি। তবে একটা কথা আপনাদের কাছে আমি বলে রাখি যে আপনারা সবাই মাহে রমজান চলে গেল আমাদের অনেক কষ্ট, কারণ সেটা ছিল আমাদের জন্য একটি রহমতের মাস। আর তার চেয়ে বড় কথা, সেই মাসটি ছিল আমাদের কাছে পাপ মুক্তি করা একটি মাস। তো যেহেতু সেই মাসটি চলে গেছে, তো আমরা সবাই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়া, এমনকি রোজা তো বাদই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আর রোজার সময় আমরা রোজা রাখার চেষ্টা করব। আর যেটা আমরা মুসলিম ধর্ম, আমরা চাইবো যাতে কোনো মুসলিম ভাইদের উপর যাতে কোনো মুসলিম ভাইরা যাতে আঘাত না করে, আপনারা সবাই মিলেমিশে নেবেন। কারণ এক মুসলিম অপর মুসলিমের ভাই ভাই, এটা সবাই মানতে হবে। আর এই ঘটনাটি আমি আপনাদের কাছে পাঠাচ্ছি এই কারণে, কারণ আপনারা সবাই দীর্ঘদিন যাবৎ আমার কাছ থেকে ঘটনা শুনে আসছেন, তো আপনারা একটু মান গুছিয়ে নেবেন। আর বড় কথাটা আমি বলবো না, কারণ আপনারা ছিলেন বলে আমি আজকের সবাই উঠতে পারছি। আপনারা না থাকলে আমি কিছুই না, ঠিক না?
তো এইসব কথাবার্তা আমি বলতেছি কারণ হলে গিয়া আপনাদের জন্য, কারণ আপনারা দীর্ঘমেয়াদে আমার ঘটনাগুলি শুনেন এবং কি অনেক সময় লাগায় আপনারা এই ঘটনাগুলি শুনেন। তো তার জন্য আপনাদের জন্য এইসব ঘটনা আমি বলি আর এবং কি আপনাদেরকে শোনাই। তো আজকে ঘটনা করতে একদম ভালো লাগতেছে না এবং কি আমার মনটাও বেশি একটা ভালো নেই। আর আমার আরেকটা কথা আপনাদের কাছে বলে দেই যে অনেক মুসলিম ভাইরা আছে যে কটু কথা বলে নামাজ নেয়, অনেক হিন্দু ভাইদের আছে কটু কথা বলে নামাজ নেয়। ভাই যার যার ধর্ম তার কাছে, কেউ কারো ধর্ম নিয়ে আমরা কখনো কটু কথা বলবো না, কেউ কারো ধর্ম নিয়ে আমরা আঘাত করার চেষ্টাও করব না। তো এই ঘটনাটি শাকিল ভাই যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেভাবে আমি আপনাদেরকে পরে পরে শোনাবো। আর যতটুকু পারবো ততটুকুর ভিতরে আমি আপনার যতটুকু সময় আছে আমি ততটুকুর ভিতরে আপনাদের কাছে আমি বলার চেষ্টা করবো আর কি। ঘটনাটি যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে আমি বাড়ি চলে যাব, তো তার জন্য এই ঘটনাটা আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে বলার চেষ্টা করবো। আর আপনারা সবাই মিলে শুনবেন ঘটনাটি কীরকম হয়েছে না হয়েছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন আর কি, আর কিছুই না। আর একটা কথা যে ঘটনাটি আমি শুরু করছি, তো আপনারা সবাই আমার পাশে থাকুন। ঘটনাটি 2002 সালে ঘটেছিল। তখন আমার বয়স প্রায় কত বা হবে, আনুমানিক 18 কিংবা 17 হবে, এরকম হবে আমার বয়সটি। তখনকার সময় ঘটে যাওয়া এই ঘটনাটি। তো তখন আমি কী করলাম, একটি খেতে কাজ করতাম। তো প্রায় সময় ক্ষেত থেকে কাজ করতে করতে আমার রাত 10টা 11টা হয়ে যেত। যেহেতু গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি, কিশোরগঞ্জের ভিতরে গ্রাম অঞ্চলে আমাদের বাড়িটা ছিল। আর সেখান থেকে যখন বাড়ি ফিরতাম তো রাত 10টা 11টা হইতো বাড়ি ফিরতে ফিরতে। আর এত সময় পর্যন্ত আমি খেতে কাজ করতাম। আবার 5 বিঘা জমি ছিল, তার ভিতরে আমি শসা চাষ করতাম, এমনকি বেগুন চাষ করতাম, ধান চাষ করতাম। তো চাষবাস করে আমার জীবন চলতো, আর চাষবাস করে আমি চলতাম আর কি, আর খাইতাম। সেসব কিছু আমি আবাদ করতাম, তা আবাদ করে আমাদের সংসারটা চলতো, আমাদের জীবিকা নির্বাহ করতাম। তো আমি এভাবে কাজকর্ম করতাম। তো প্রায় সময় আমার জমিতে যাইতে যাইতে একটা প্রায় পুরাতন একটি গোরস্থান পড়তো। তো সেই গোরস্থানটি একদম হাওরের মাঝখানে ছিল, কোনো লোকজন ছিল না বললেই চলে। ঠিক আছে, কোনো লোকজন ছিল না সেই গোরস্থানের ভিতরে, একদম হাওরের মাঝখানে গোরস্থানটি ছিল। তো তার জন্য কোনো লোকজন ছিল না সেখানে। তো সেই জায়গার ভিতরে আমি যখন যেতাম তো প্রায় সময় গোরস্থানের পাশ দিয়ে আসা যাওয়া করতে হতো। আর সেই গোরস্থানটি খুবই, মানুষে বলে গোরস্থান পবিত্র, হ্যাঁ গোরস্থান পবিত্র। তো সেই পবিত্র জায়গার ঘটনাটি আমি আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। আমি চাই না কোনো মুসলিম ভাইদের উপর আক্রমণ করার জন্য, কারণ সেই পবিত্র জায়গাটির কথাটি আমি বলবো। তো সেই গোরস্থানটির পাশ দিয়ে প্রায় সময় আমি আসা যাওয়া করতাম। তো সেদিন ছিল শনিবার, আমার ততটুকু মনে আছে সেদিন বার ছিল শনিবার। তো শনিবারের দিন আমি যখন আসতেছিলাম সেই গোরস্থানের পাশ দিয়ে, তখনই আমি দেখতে পেলাম যে কেউ বা কারা যেন একদল মরা মানুষের লাশ নিয়ে আমার সামনে দিয়ে যাইতেছিল। তখন আমি ভাবলাম যেহেতু লাশটা সামনে দিয়ে যেতেছে তো মোনাজাতটা ধরে যায়। তখন আমি সেই লাশের পাশে মোনাজাত ধরে নিলাম। আর মোনাজাত ধরতে গিয়ে আমি দেখতে পেলাম যে সেখানে মোনাজাতটা ফিরিয়ে আমি দেখতে পেলাম যে আশেপাশে কোনো লোকজনই নেই, আর কোনো খাটিও নেই। তো আমি এইসব দেখে আমি প্রথম ভয় পেয়ে যাই, কারণ এত মানুষ ছিল আর হঠাৎ করে মানুষ উধাও হয়ে গেল। তো আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। আর আমার ডিপ প্রিন্টার একদম চলতেছিল না, সব যেন অকেজ হয়ে গেছে। তো এভাবে আমি এসব কিছু থেকে আমি খুব বেশি ভয় পেয়ে যাই, আর আমার সমস্ত হাত পাও এমনকি আমার ডিপ প্রিন্টও যেন অকেজ হয়ে যাচ্ছিল, এরকমটা আমার লাগতেছিল আর কি। তো এভাবে যখন আমার সাথে যখন এই ঘটনাটি ঘটলে আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি করতে থাকি। তো আশেপাশে কোনো লোকজন ছিল না। তখন আমি সেই হেরিকেলটা নিয়ে আবার আমার মতন করে আমি হাঁটতে থাকি সেই ভাঙাচোরা সেই ক্ষেতের আইল দিয়ে আর কি। তো আপনারা হয়তো জানেন যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ ক্ষেতের আইল মাইলি থাকে। তো সেই আইল দিয়ে আমি হাঁটতেছিলাম। তো আপনাদের দেশে আইলের কি বলে আমি জানি না, আমাদের দেশে আইল বলে। তো সেই আইল দিয়ে আমি হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে তখন একটু সামনে আসলাম, তখন আমার সামনে একটি মহিলা মেয়ে আসে। তো মেয়েটির বয়স বড়জোর আনুমানিক আমি আন্দাজ করতে পেলাম যে মেয়েটির বয়স আনুমানিক প্রায় 12-13 বছর হলেও হতে পারে মেয়েটির বয়স আর কি। তো সেই মেয়েটি আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল।
তো মেয়েটি যেন আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন আমি ভয়ে কিছু বলতেছিলাম না। তবে মেয়েটি আমার দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন মেয়েটির দৃষ্টিতে যেন কিছু একটা ছিল, আর মেয়েটি তাকানোর মধ্যে যেন কিছু একটা রহস্য ছিল। তো রহস্যময় যখন সেই মেয়েটি আমার দিকে তাকিয়েছিল আর আমার সাথে কথা বলতেছিল, তখন আমি ভয় পাইতে থাকি। আর তখন আমি মেয়েটিকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি? তখন মেয়েটি বলে যে আমার নাম তাহমিনা, আর আমার বাড়ি হলো কি আপনার রুলাসর। তখন আমি এই কথাটি শুনে আমি খুব বেশি একটা অবাক হইনি, কারণ রুলাসরের সব মানুষই আমি চিনি, কারণ আমাদের ময়মনসিংহ জেলার ভিতরে রুলাসর নামে একটি জায়গা আছে, সেই জায়গার অনেক মানুষজনকে আমি চিনি। তখন আমি সেই মেয়েটির সাথে বেশি কথা না বাড়িয়ে আমি আমার মতন করে হাঁটতে থাকি। তখন আমি আমার মতন করে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে আমি বুঝতে পারি যে আমার আশেপাশে কিছু হয়তো বা অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেছিল। তো সেদিন চাঁদের আলো ছিল প্রচণ্ড। আমি চাঁদের আলোতে আমি দেখতে পেলাম যে আমার নিজের চেহারা স্বরূপ সব কিছু, এমনকি আশেপাশে সে আবাদ জমিগুলি নিয়ে আমি দেখতেছিলাম যেন চাঁদের আলো পড়ে যেন এত সুন্দর কালার হচ্ছিল, যে হালকা পাতলা যেন সোনালি কালার হচ্ছিল। তো সেই সব কালার দেখে আমি আরও মুগ্ধ হয়ে যাই আর সামনের দিকে আগাতেই থাকি। তো এইভাবে যখন আগাচ্ছিলাম, ঠিক তখনই আমি বুঝতে পারি যে আমার হয়তো বা কিছু একটা হচ্ছে, বুঝতে পারি যে আমার কিছু একটা হচ্ছিল। তো আমি এসব দেখে আমি ভয় না পেয়ে আরেকবার আমি মেয়েটিকে জিজ্ঞেস করে বসি যে তুমি আমার পিছন পিছন কিসের জন্য আসতেছো? তখন মেয়েটি বলে ওঠে যে আমি পিছন পিছন আসতেছি, আমি ভয় পাচ্ছি দেখে তোমার পিছনে পিছনে আসতেছি। তখন আমি বুঝতে পারলাম যে সেই মেয়েটির কোনো অভিসন্ধি ছিল, কারণ মেয়েটির কথার ভাষা যেন কিরকম একটা মানে আগলা আগলা ভাব ছিল। তো সেই ভাবটা আমি বুঝতে পারি মেয়েটির কথা বলতে বলতে। তখন আমি হঠাৎ করে আমার সিগারেটের নেশা হয়ে যায়। তখন আমি একটি আকিস বিড়ি ধরাই আর কি। তো তখন আকিস বিড়ি ছিল, এখন তো মানুষের সিগারেট করলে চিনে, তখন একটা আকিস বিড়ি ছিল। তো আকিস বিড়ি টান একটা আকিস বিড়ি জ্বালাতেই দেখতে পেলাম যে মেয়েটির চেহারা যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছিল, আর সাদা কাপড় পরে মেয়েটি সাদা স্থান পরে যেন চুলগুলো যেন আকাশের মাধ্যমে যেন উঠতেছিল, এরকমটা আমার কাছে লাগতেছিল। তো সেই মেয়েটির এভাবে দেখে আমি খুব বেশি অদ্ভুতভাবে আমি রিঅ্যাক্ট করে ফেলি আর এমনকি ভয় পেয়ে যাই। আর তখন আমি মেয়েটিকে বলি যে এখন দেখলাম তোমার পরনে ছিল কমলা কালার কাপড়, এখন দেখি একদম সাদা ধবধবে সাদা একটি স্থান পরে তুমি কি বলতে চাইতেছো? তখন সে মেয়েটি বলে যে তোমার হয়তো বা দিন ঘনিয়ে আসছে, তোমাকে হত্যা করার জন্য আমি এতক্ষণ যাবত তোমার সাথে চলাকলা করতেছিলাম। তখন আমি ভয় পেয়ে যাই। তখন আমি সিগারেট টানতে থাকি, কারণ মুরব্বিদের কথা আমার তখন মনে পড়ে যায়। তখন আমি বিড়িটা হাতে নিয়ে টানতে থাকি আকিস বিড়ি। যতক্ষণ বিড়ি টানি ততক্ষণ মেয়েটি আমার আশেপাশে থাকে না, আর বিড়ি টানা শেষ হয়ে গেলে সেই মেয়েটি যেন আমার আশেপাশে ঘুরঘুর করে। তো এইভাবে যখন আমার সাথে যখন ঘুরঘুর করতেছিল, তখন আমি ভয় পেয়ে যাই, আর আমি কি করব না করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো এই ঘটনাটি আমার সাথে তৎক্ষণাৎ সময় ঘটতেছিল, আর আমি দেখতেছিলাম যে মেয়েটি আমার সাথে কি করার চেষ্টা করতেছে। তখন আমি ঘড়ির কাঁটাতে দেখতে পাই প্রায় রাত 1টা হয়ে গেছে, আর সেই মেয়েটি আমারকে চলাকলা করে আমার 1 ঘন্টা লেট রাস্তার ভিতরে করে নিল। তখন আমি তাড়াহুড়া করার চেষ্টা করি যে বাড়ি আসবো বলে সেই মেয়েটি তাড়াহুড়া করতে থাকে। তখন আমি কান্নাকাটি করতে থাকি, আর আমি চিন্তা ভাবনা করতে থাকি যে আমি কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি, আর কিভাবে বা আমি এখান থেকে যেতে পারি। তখন আমি আমার মায়ের দেওয়া সেই রকেটটা আমি সামনে বার করে দিই, আল্লাহর রকেটটা সামনে বার করে দিয়ে আমি উড়াধুরা সিগারেট বিড়ি টানতে থাকি, আকিস বিড়ি টানতে থাকি। টানতে অনেকক্ষণ যাবৎ বিড়ি টানার পরও সেই মেয়েটি আমার আশেপাশে থেকে কিন্তু দূরে যায় না। তো আমি সেখান থেকে এক পা আগালে 2 পা পিছাচ্ছি, এরকমটা লাগতেছিল। আর আমি বারে ক্ষেতের লাইলে পড়ে যাচ্ছিলাম, আর তৎক্ষণাৎই আমার হাতের যে নিয়ন্ত্রণটা ছিল সেটাও নিভে গিয়েছিল। তো নিয়ন্ত্রণটা নিভে যেতে আমার চতুর্পাশ যেন অন্ধকার হয়ে গেল, আর আমি ভয়ে আধখানা হয়ে গেলাম।
তখন আমি কি করব না করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি কান্নাকাটি করতেছিলাম। তখন হঠাৎ করে আমি দেখতে পেলাম যে প্রায় চাঁদের আলোতে বুঝতে পারলাম যে রাত প্রায় ২টা থেকে ২:৩০ নাগাদ হয়ে গেছিল তৎক্ষণাৎ। তো আমার সাথে এসব ঘটনাগুলি ঘটতেছিল। আর তৎক্ষণিক সময় আমি হাঁটতেছিলাম, ১ পা আগাইলে ২ পা পিছাচ্ছিলাম, এরকমটা আমার লাগতেছিল। তো আমি কি করব আমি সেটা কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর আমি একের পর এক বিড়ি জ্বালিয়ে যাচ্ছিলাম। তো বিড়ি খেতে, খেতে আমার নাক, মুখ, চোখ যেন লাল হয়ে যাচ্ছিল। তবুও আমি বুঝতে পারতেছিলাম যে যদি আমি বিড়িটা থামাইলাই তাহলে আমার হয়তো না নিজ্ঞাত মৃত্যু হয়ে যাবে। আর বিড়িটা না থামাইলেও আমি এমনিতেই মারা যাব। কারণ আমি বিড়ি টানতেইছিলাম। তো যতক্ষণ না সেই মেয়েটার পিছন আমি ছাড়াতে পারছিলাম, বিড়ি টানতেইছিলাম। তো বিড়ি টানতে, টানতে প্রায় আমি বেশ আধা প্যাক বিড়ি খেয়ে ফেললাম। আর কম আধা প্যাক বিড়ি হয়তো বা আছিল। তো সেটাও আমি একের পর এক জ্বালাতে থাকি, একের পর এক খেতে থাকি যতক্ষণ না সেই মেয়েটা আমার পিছন ছাড়তেছিল। তো আমি বিড়ি খেতে আমার চোখ মুখ সেটা একদম লাল গুলম হয়ে গেছিল। আর এরকম একটি ভাব ধরতেছিল সেই মেয়েটি, আর রহস্যভাবে তাকিয়েছিল। আর মেয়েটি বলতেছিল চিৎকার করে যে আমি দীর্ঘদিন পরে তাজা মানুষের রক্ত খাবো, তাহলে আমি অমরত্ব লাভ করতে পারবো। তো এই কথাটি শুনে আমি খুব বেশি ভয় পেয়ে যাই আর কান্নাকাটি আমি এই কথাটি শুনে খুব বেশি ভয় পেয়ে যাই আর কান্নাকাটি করতে থাকি। তখন তৎক্ষণিক সময় আমার কিছুই করার ছিল না। আর কি করব না করব আমি কিছুই ভেবে পারতেছিলাম না। তখন আমি দেখতে পেলাম যে সিগারেট টানতে একদম সিগারেট শেষ, বিড়ি শেষ, শুধু একটা বিড়ি আছে। তখন সেই বিড়িটা আমি খেতে এক টান দিলে আরেক টান পরে দিচ্ছিলাম যাতে আঙুরটা যাতে না নিবে। তো এভাবে যখন যাচ্ছিলাম তখন আমি শুনতে পেলাম যে হালকা ভারী বাতাসে ভেসে আসলো সেই হজর আজানটি শুনতে পেয়ে আমি দেখতে পেলাম যে সেই মেয়েটি যাওয়ার আগে বলে গেল যে আজকের মতন তুমি বেঁচে গেছো, তুমি আর দ্বিতীয় দিন এই জায়গাতে আসলে তুমি হয়তো বা আর বাঁচবা না। তখন আমি সেখান থেকে কোনো উপায়ে চলে আসলাম, কবরস্থানের রাস্তা থেকে কোনো উপায়ে চলে আসলাম। তো এই ছিল আমার কাছে আসা সেই ঘটনা শাকিল ভাইয়ের। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগছে এই ঘটনাটি। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধু-বান্ধব নিয়ে বেশি করে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি। আর যদি বা আপনাদের ভালো লাগে তো গরিবের বন্ধু বাদশা ভাই চ্যানেলটি আপনারা ফলো দিয়ে আসতে পারেন। আর কিছু আমার বলার নেই। এতটুকুই আমার কাছে এই ঘটনাটির সূত্রপাত ছিল। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনের ঘটনা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন।